হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে অবস্থা সবার? আমি মোহাম্মদ লিটন গাজী এবং আপনারা দেখছেন এক্সপ্লোরেড গাজী। সো আজকে বহুল প্রতীক্ষিত এবং অনেকেই যে বিষয়টা নিয়ে অপেক্ষা করতেছেন যে আমি যে সাইকেলটা নিছি টিনিক্স টিডিও 700-এর এই যে বাইকটা দেখতেছেন, এই বাইকটা রিভিউর জন্য আপনারা অনেকেই অপেক্ষা করতেছেন। আমাকে ফেসবুকে, ইউটিউবে, মেসেঞ্জারে হচ্ছে আপনারা নক দিতেছেন যে ভাই এটা রিভিউ কবে আসবে, রিভিউ কবে আসবে, রিভিউ কবে আসবে। সো আজকে কিন্তু অপেক্ষার পালা শেষ। আজকে আপনাদের সাথে আমি এটা বাইকটার ভালো মন্দ এবং এটা নেওয়া ঠিক হবে কি না সব কিছু একদম A to Z আপনাদের সাথে আলোচনা করব। সো ভিডিওটা একটু লেন্থি হইতে পারে, হাতে সময় নিয়ে বসুন এবং পুরো ভিডিওটা দেখুন। আমি মোহাম্মদ লিটন গাজী এবং আপনারা দেখছেন এক্সপ্লোরেড গাজী। সো যে বিষয়টা আমি প্রথমে বলতে চাই সেটা হচ্ছে এই সাইকেলটার ফ্রেমের বিষয়। এই সাইকেলটা শুধু এই সাইকেলটা না, যে কোনো সাইকেলের বিষয়ে কথা বলার আগে ফ্রেমটা নিয়ে আগে কথা বলা ভালো। এই ফ্রেমটা হচ্ছে 52 সেন্টিমিটার একটা ফ্রেম। এটার টপ টিউব হচ্ছে 54 সেন্টিমিটার। এখন আপনাদের কাছে মনে হইতে পারে যে এটা অনেক বড়, বাট এই বাইকটা যেহেতু এশিয়ান সাইজ, চাইনিজ ম্যানুফ্যাকচার্ড, সো ওই ক্ষেত্রে এই বাইকটা আমি অনেক চিন্তা ভাবনা করে আমার বড় ভাই আমিনুল হাসান ভাইয়ের সাথে কথাবার্তা বলে অনেক হিসাব নিকাশ করে দেখলাম যে যদি আমি 48 সাইজ অথবা 50 সাইজ নিই আমার জন্য ছোট হইতে পারে, বিকজ এই বাইকটার রিচ একটু কম। সো এই যে এখন যে ফ্রেম সাইজটা আমি নিছি, এই ফ্রেম সাইজটা আমার জন্য একদম পারফেক্ট আছে এবং এটার হ্যান্ডেলবার যেহেতু ইন্টিগ্রেটেড হ্যান্ডেলবার, সো একটা অ্যারোডাইনামিক মোড আছে এটাতে। আপনি চাইলে এটাকে আপনার এন্ডুরেন্স লেভেলও নিতে পারবেন। ধরেন এটা হচ্ছে একটু বাইক ফিটের ব্যাপার স্যাপার আর কি। সো ফ্রেমটা ওভারঅল, ফ্রেমের কালারটা যদি আমি আপনাদেরকে বলি, ফ্রেমের কালারটা হচ্ছে ডিপ গ্রিনের মধ্যে গ্লোজি একটা পেন্ট করা এবং এটার পেন্ট জব খুবই ভালো। সো ওভারঅল ফ্রেমটার ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এই ফ্রেমটা অ্যালয়ের একটা ফ্রেম হইল, ফ্রেমটা কিন্তু খুবই রিজিড, ধরেন খুবই শক্তপোক্ত একটা ফ্রেম। আমি আগে যে ভিটাসের বাইকটা চালাইতাম, ওই ভিটাসের বাইকটার ফ্রেমটাও ভালো ছিল, বাট ওইটা থেকে এটার রাইট ফিল এবং এটার রিজিডিটি অনেক বেশি। ধরেন আপনি যদি নর্মাল একটা এন্ট্রি লেভেলের অ্যালয়ের একটা রোড বাইক আপনি চালায় থাকেন এবং সেই বাইকটা থেকে যদি আপনি এই বাইকটাতে কনভার্ট করেন, এই ফ্রেমটাতে, এই বাইকটা না হোক, যদি এই ফ্রেমটাতেও কনভার্ট করেন, এই ফ্রেমটা আপনার কাছে খুবই রিজিডিটি মনে হবে, ধরেন অনেকটা শক্তপোক্ত। ধরেন আপনি কি বুঝাই, কার্বনের বাইকগুলো যেমন মনে হয়, কার্বনের বাইকগুলো কিন্তু অনেক শক্তপোক্ত এবং খুবই স্টিফ। সো এই ফ্রেমটাও খুবই স্টিফ। এটা আপনাকে ভালো রেসপন্স আপনাকে ফিডব্যাক দিবে, ঠিক আছে। সো এই ফ্রেমের বিষয়টা হচ্ছে এই। সো আস্তে আস্তে ফ্রেমের পরে এটার আরেকটা যেটা আমি সাবজেক্টে যেতে চাই সেটা হচ্ছে এটার হুইল সেট। এটার হুইল সেটটা হচ্ছে অ্যালয়ের একটা হুইল সেট, 38 mm এটার ডিপ সেকশন। সো 38 mm ডিপ সেকশন হওয়ার পরও হুইল সেটটা খুবই লাইট ওয়েট, খুবই হালকা, দেখতে সুন্দর। এমনিতে কেউ দেখা বলবে না যে এটা অ্যালয়ের, দেখতে মনে হয় কার্বন, কারণ এটা ফিনিশিংটা হচ্ছে ম্যাট ফিনিশিং। ফ্রেমটা গ্লোজি ফিনিশিং, বাট এটার রিমটা হচ্ছে ম্যাট ফিনিশিং। সো ম্যাট ফিনিশিং হওয়াতে একটা কার্বন ভাইব চলে আসছে। সো এই বাইকটার ছবি দেখে বা সামনাসামনি দেখে কেউ মানে হঠাৎ করে মানে একটু চিন্তা ভাবনা যদি না করে হঠাৎ করে দেখলে কেউ বলতে পারবে না যে এটা একটা অ্যালয়ের ফ্রেম। আর এই বাইকটার ফ্রেম জিওমেট্রিটা খুবই সুন্দর, আপনারা ভিডিওতে দেখতেছেন, খুবই সুন্দর একটা বাইক। সো দেখতে যেটা ভালো, খাইতে সেটা ভালো, চালাইতেও সেটা ভালো, পড়তেও সেটা ভালো। সো রুচিতে যদি আপনার না বাঁধে, সেটা আপনার জন্য একটা পজিটিভ দিক নিয়ে আসে, এ হচ্ছে বিষয়। সো হুইল সেট বললাম, ফ্রেম বললাম, এখন আসি এটার গ্রুপ সেটের বিষয়ে। তো এটার গ্রুপ সেট হিসেবে যে জিনিসটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে LTO R9-এর একটা হাইড্রোলিক 11 স্পিডের একটা গ্রুপ সেট। 11 স্পিডের L2 হাইড্রোলিক, এটা কিন্তু ফুল হাইড্রোলিক, ঠিক আছে। এবং এটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা শিফটারের যে কেবলগুলো আছে, ধরেন আপনি শিফটারের কেবল প্লাস হচ্ছে আপনার ব্রেকের যে অয়েলের যে কেবলগুলো আছে সবগুলো কিন্তু একদম ফুল ইন্টিগ্রেটেড, এটার ভিতর দিয়ে ঢুকে হচ্ছে একদম ফ্রেমের ভিতর দিয়ে হচ্ছে বের হয়েছে। সো এই বাইকটা কিন্তু দেখতে খুবই ক্লিন, একটা তার হচ্ছে আপনি দেখবেন না বাইরে, একটা কেবল আপনি বাইরে থেকে দেখতে পাবেন না। সো খুবই ক্লিন একটা বাইক, এটাও একটা পজিটিভ সাইড এই বাইকটার। সো যে গ্রুপটার বিষয়ে কথা বলতেছিলাম, LTO R9 11 স্পিডের হাইড্রোলিক একটা গ্রুপ সেটটা শিফটিং পারফরমেন্স খুবই ভালো,
খুবই ভালো। আমি 1 সপ্তাহ যাবত চালাইতেছি এবং 1 সপ্তাহে আমি ধরেন এই বাইকটাতে 1 সপ্তাহের ভিতরে আমি অনেক কাহিনী করছি, শিফটিং টিং এটা সেটা চক্কর বহুত কিছু করছি, টেস্ট রাইড দিছি অনেক। এটা দিয়ে মোটামুটি 70 কিলোমিটার মতো একটা রাইড দিছি। সো 1 সপ্তাহ আমার 200-250 কিলোমিটার মতো চালানো হয়েছে। তো আমার সব কিছু মোটামুটি বোঝা হয়ে গেছে এটা কী হইতে পারে, এটা পারফরমেন্স। সো এটার পারফরমেন্স, আমি শিফটিং পারফরমেন্স টপ নচ লেভেলের, অনেকটা সীমানো না হলেও সীমানোর কাছাকাছি ধরতে পারেন। আর এটা ব্রেকিং পারফরমেন্স নিয়ে যদি আমি কথা বলি, যেহেতু হাইড্রোলিক একটা চাইনিজ ব্রেক, সো হাইড্রোলিক একটা চাইনিজ ব্রেক কেমন পারফরমেন্স হইতে পারে তার আগে আমি আপনাদেরকে একটা গল্প বলি। সেটা হচ্ছে, আমি আমার ভিটাস বাইকটা বিক্রি করার পর 1 মাস আমার হাতে আমার কোনো সাইকেল ছিল না। তখন ভিটাস বাইকটা আমি যেদিন বিক্রি করি সেদিনই আমি সাব্বির ভাইয়ের কাছ থেকে হচ্ছে একটা ট্র্যাক ড্যামনে 5 AL5 এই বাইকটা আমি নেই, এবং বাইকটার গ্রুপ সেট হিসাবে ছিল ধরেন আলটিয়াগ্রার একটা গ্রুপ সেট। সো আলটিয়াগ্রার ওই গ্রুপ সেটটা, এবং সেটা ছিল হাইড্রোলিক একটা গ্রুপ সেটের। সো হাইড্রোলিক একটা আলটিয়াগ্রার গ্রুপ সেট আমি সাইকেলটা দীর্ঘ 1 মাস চালাই। 1 মাস পুরোপুরি না, তবে ধরেন 27 দিনকে 27 দিনের মতো চালাই বাইকটা। সো ওই বাইকটা আমি মানে ওইটাতে আলটিয়াগ্রার বা শিমানো আলটিয়াগ্রার গ্রুপ সেট, শিফটার আলটিয়াগ্রার, এবং হচ্ছে অয়েল ব্রেক মানে হাইড্রোলিক ব্রেক, তো সব কিছু মিলে তো ওটা তো একদম হায়ার রেঞ্জের একটা গ্রুপ সেট। সো ওইটা আমি চালায় আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে এই এত পারফরমেন্স গেইনওয়ালা একটা বাইক আমি চালাইতেছি, তাও আবার ট্র্যাকের মতো একটা ব্র্যান্ডেড। সো এই বাইকটা চালানোর পর আমি যে চাইনিজ বাইকটা আমি আনাইতেছি, এটা কি আমার কাছে ভালো মনে হবে বা এটা চালায় কি আমি মজা পাবো? সো এরকম একটা আমার মাথায় মানে ঘুরপাক খাইতেছিল। অনেক কিছু চিন্তা ভাবনা করছি, আচ্ছা ওইগুলো নাই বলি। তো এখন লাস্ট আমার হাতে যখন বাইকটা আসলো এবং আমি যখন বাইকটা চালাইলাম, সত্য কথা বলতে একদম হনেস্টলি আমি বাইকটার প্রেমে পড়ে গেছি। কেমন প্রেমে পড়ে গেছি? এই বাইকটার রাইড ফিল খুবই ভালো। আগে বলছি যে ফ্রেমটা খুব স্টিফ এবং হচ্ছে এটার স্মুথনেস টপ নচ লেভেলের, অনেক স্মুথ। আজ পর্যন্ত আমি সাইকেলটা কেনার পর যারাই নিচে যে বাইক একটু চালাই সবাই বলছে যে ভাই বাইকটার রাইড খুবই স্মুথ, সো রাইড ফিল খুবই স্মুথ। সো বাইকটার রাইড ফিল স্মুথ। আর এটার যে আপনার ব্রেকিং পারফরমেন্স, আমি যেটা বলছিলাম যে আলটিয়াগ্রার সাথে যদি আমি এটা কম্পেয়ার করি আলটিয়াগ্রার ব্রেকিং সিস্টেমের সাথে, তো দেখেন ব্রেকিং সিস্টেম অনেকটা ডিপেন্ড করে হচ্ছে আপনার রোটরের উপর, ঠিক আছে? আপনি যত ভালো ব্রেক ক্যালিপারই লাগান, আপনার যত ভালো ব্রেক শিফটারই থাকুক না কেন, আপনার লিভার যত ভালোই থাকুক না কেন, যদি ধরেন আপনার রোটরগুলো ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি যত ভালোই হোক ওইটাতে আপনি ভালো একটা ব্রেকিং পারফরমেন্স পাবেন না। সো প্রত্যেকটা জিনিসের সাথে কানেক্টেড। সো আমি কি করলাম, এটাতে রোটরগুলো আপগ্রেড করে নিলাম। সো রোটরগুলো আপগ্রেড করে নেওয়ার পর এটাতে এখন যে ব্রেকিং আমি পারফরমেন্স পাচ্ছি ভাই, এক কথায় অসাধারণ। এখন আমি যদি আপনাকে বলি যে এই বাইকটা এমন একটা বাইক, এই বাইকটাতে কোনো ধরনের কোনো সীমানো কম্পোনেন্ট নাই, না শিফটার সীমানো, না ক্র্যাঙ্ক সীমানো, না চেইন সীমানো, না ক্যাসেট সীমানো, ব্রেক লিভার সীমানো, না কোনো কিছু সীমানো না। সো উইথাউট সীমানো কম্পোনেন্ট একটা চাইনিজ বাইক এত ভালো আমি বলতেছি কেন বলতেছি, দেখেন আমি চালাইছি সেই বিধায় আমি বলতেছি, আমি না চালাই বলতেছি না। আর আমি এখানে কোনো পেড প্রমোশন করতেছি না, বা এই বাইক কোম্পানি থেকে আমাকে কোনো পেড না, আমি জাস্ট ভিডিও বানাই আমার শখের বসে। আমার এই ভিডিও থেকে যে টাকা ইনকাম করতে হবে বিষয়টা এরকম না, আমার একটা আলাদা প্রফেশন আছে। সাইক্লিংকে ভালোবাসি, তো সাইক্লিংকে ভালোবেসে যে জিনিসটা ভালো আপনাদের সাথে সেই জিনিসটা আমি বলবো। সো এমন হইতে পারে যে আপনার জন্য একটা বেস্ট বাইক হইতে পারে যদি আপনি এই বাইকটা এর চাইতে ভালো বাইক কখনো না চালায় থাকেন। সো এখন পয়েন্টে আসি। পয়েন্টটা হচ্ছে ব্রেকিং নিয়ে কথা বললাম, শিফটার নিয়ে কথা বললাম। এবার এটার চেইন হিসাবে যে জিনিসটা ব্যবহার করছে হচ্ছে আপনার কেএমসির 11 স্পিডের একটা চেইন, এবং হচ্ছে ক্রাঙ্ক হচ্ছে আপনার প্রো হুইলার একটা ক্রাঙ্ক, 11 স্পিডের ক্রাঙ্ক। আর এটার বিবিটা আমি মানে অনেকে বুঝে না, এটাতে এই বিবিটাও কিন্তু প্রো হুইলের। সো প্রো হুইলের ব্র্যান্ডের বিষয়ে যদি আমি আপনাদের সাথে একটু কথা বলি, প্রো হুইল কিন্তু ভালো একটা ব্র্যান্ড। সো প্রো হুইলের ব্র্যান্ড ধরেন, প্রো হুইলের কম্পোনেন্ট আপনি ইউরোপিয়ানরা মোটামুটি ইউজ করে থাকে। সো বাংলাদেশে যারা প্রো হুইল চিনে তারা হচ্ছে ধরেন ওই রোড বাইকের কম্পোনেন্ট একটু কমই থাকে। রোড বাইকের তো বাংলাদেশের রোড বাইকের বিষয় হচ্ছে কি, বাংলাদেশে যারা রোড বাইক চালায় আমরা যাদেরকে ফলো করি তারা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে হায়ার রেঞ্জের বাইক চালায় থাকে। ধরেন 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা দামি সাইকেল তারা রাস্তায় চালায়। সো ওইগুলোতে হচ্ছে আপনার মানে
দামি কম্পোনেন্ট থাকে, এটাই স্বাভাবিক। ধরেন শিমানো 105-এর কম্পোনেন্ট থাকে, আলটিয়াগ্রার কম্পোনেন্ট থাকে, SRAM-এর মতো কম্পোনেন্ট থাকে। সো ওই কম্পোনেন্টগুলোর সাথে তো আসলে ওই প্রো হুইল এগুলো আসলে কম্পেয়ারে আসে না। তারপরও প্রো হুইল কিন্তু একটা ব্র্যান্ড, এবং প্রো হুইল কম্পোনেন্ট কিন্তু ভালো, খুবই ভালো। সো এটাতে প্রো হুইলের ক্রাঙ্কসেট ব্যবহার করছে, এবং প্রো হুইলের বিবি মানে প্রথম ব্র্যাকেটের যে এটা, এবং এটা কিন্তু অবশ্যই হোলোটেক, এটা কিন্তু ফ্লো থ্রেডেড না, হোলোটেক। এবং এটার বিবির যে হোলটা, এটা হচ্ছে থ্রেডেড হোল। এটাতে কিন্তু প্রেস ফিট না। অনেকে ভাবতে পারেন যে, আমাকে জিজ্ঞাসা করছেন যে এটা কি প্রেস ফিট নাকি থ্রেডেড। সো এটা ক্লিয়ার করে দিলাম, এটা কিন্তু প্রেস ফিট না, এটা থ্রেডেড। সো খুবই ভালো, স্মুথ রোলিং, স্মুথভাবে পেডেলিং করা যায়। সো এটা যেহেতু পুরো গ্রুপ সেটটাই L2, সো এটার পিছনে রিয়ার ডেরারও হচ্ছে আপনার L2R9, ফ্রন্ট শিফটার ফ্রন্ট ডেরা হচ্ছে L2R9, শিফটার তো L2R9 সব। সো ব্রেক ক্লিপার থেকে শুরু করে এটা পুরোটা গ্রুপে হচ্ছে একটা গ্রুপের মধ্যে। সো এই চাইনিজ বাইকগুলোর মধ্যে অনেকগুলো বাইক আছে যেগুলো হচ্ছে আপনার মিক্সড কম্পোনেন্ট থাকে। ধরেন আপনার সেন্সার আপনার শিফটার দিছে, ব্রেক ক্লিপার দিছে, ধরেন আবার আরেকটা আপনার ওই ফ্রন্ট ডেরা দিচ্ছে এক কোম্পানির, রিয়ার ডেরা দিচ্ছে আরেক কোম্পানির। সো এরকম মিক্সড থাকে। সো মিক্সড হইলে যেটা হয় সেটা হচ্ছে, ধরেন আপনার পারফরমেন্সটা বোঝা যায় না, বুঝছেন? পারফরমেন্সটা বোঝা যায় না যে কোনটা থেকে আসলে কেমন পারফরমেন্স আসতেছে। ধরেন আপনি একটা মিক্সড কম্পোনেন্টে একটা বাইক চালাইতেছেন, ধরেন আপনার চেইন হচ্ছে শিমানোর, আপনার ক্যাসেট হচ্ছে অন্য কোম্পানির, তারপরে আবার মনে করেন আপনার পিছনের ডেরা হচ্ছে শিমানোর, ফ্রন্ট ডেরা হচ্ছে চাইনিজ, হ্যাঁ, তারপর হচ্ছে ক্র্যাঙ্ক হচ্ছে চাইনিজ, আবার পিছনের ডেরা শিমানোর, আবার ধরেন শিফটার হচ্ছে আপনার সেনশা বা L2, আবার ওই ব্রেক ক্লিপার দিছে ধরেন একটা চাইনিজ ব্রেক ক্লিপার, যেটার কোনো আসলে ব্র্যান্ডই নেই। সো এরকম বাইকও কিন্তু চাইনিজ আছে। সো আপনারা বাইক কেনার আগে একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো জিনিস হোক সেটা নর্মাল কম্পোনেন্ট বা এক্সপেন্সিভ বা দামি কম্পোনেন্ট যাই হোক, যদি এই গ্রুপ সেটটা পুরোটা একটা গ্রুপে একটা সার্কেলে থাকে, ধরেন শিফটার থেকে শুরু করে আপনার ব্রেক ক্লিপার, রিয়ার ডেরা, ফ্রন্ট ডেরা সব যদি একটা গ্রুপে থাকে, একটা কোম্পানির থাকে এবং একটা সিরিজের থাকে, ওইটা থেকে কিন্তু আপনি যে পারফরমেন্সটাই আশা করেন না কেন, সেই পারফরমেন্সটাই একটা ভালো একটা পারফরমেন্স পাইতে পারেন। সেটা যেমনই হোক, ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, কিন্তু ওইটা থেকে আপনি এটা পারফরমেন্স বিচার করতে পারবেন। এটা এটা আমি মূলত এটাই মানে বুঝাইতে চাইতেছি। সো আজকের ভিডিওটা কিন্তু লেন্দি হইতে পারে, আমি আগেই বলছি। সো এখানে ডিপভাবে আমি কথা বলতেছি। সো হুইল সেট নিয়ে কথা বললাম, সব কিছু নিয়ে কথা বললাম। এখন কথা বলি এটার রাইট ফিল। সো এটা রাইট ফিলটা খুবই ভালো একটা রাইট ফিল। আমাকে যারা বলছে পর্যন্ত, যারা নিয়ে চালাইছে আমার কাছ থেকে, সবাই বলছে যে ভাই এটা রাইট ফিল খুবই ভালো, খুবই স্মুথ। আমার কাছেও অনেক স্মুথ মনে হয়েছে, খুবই ভালো। সো এই বাইকটা কিন্তু অনেকেই প্রি অর্ডার নিতেছে, এক একজন এক এক দামে নিতেছে। তো আমি এটা নিচ্ছি হচ্ছে সাব্বির ভাইয়ের কাছ থেকে, সাইকেল 365 ওনার শপের নাম। সো ওনার কাছ থেকে আমি 65,000 টাকা এটা প্রি অর্ডার দিয়েছিলাম। সো উনি খুব দ্রুত আমার হাতে পৌঁছানোর কথা ছিল, বাট একটু ডিলে হয়েছে, কারণ হচ্ছে মাঝখানে পূজার ছুটি ছিল। পূজার ছুটির কারণে কাস্টমস একটু ঝামেলা ছিল, ওই কারণে আমার কাছে একটু লেটে আমার কাছে বাইকটা আসছে। তারপরও আমি হ্যাপি যে উনি আমাকে একটা বাইক দিয়ে চালাইছিল। সো আপনারা যদি অর্ডার করেন তাহলে হচ্ছে 15 দিন বা 20 দিনের মধ্যে হচ্ছে আপনারা পেয়ে যেতে পারেন। সো সাব্বির ভাইয়ের সাথে যদি যোগাযোগ করতে চান, আমি আমার ডিসক্রিপশনে ওনার শপের অ্যাড্রেস এবং হচ্ছে ওনার মোবাইল নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে প্রি অর্ডার দিতে পারেন, এই আর কি। সো ওভারঅল এইটুকুই কথা ছিল। সো এই আর কি। সো বাইকটা দেখতে সুন্দর, সবচেয়ে বড় কথা হচ্ছে বাইকটা দেখতে সুন্দর। যেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যেটা আমি মিস করে গেছি, এটা টায়ারের আর রিমের আমি উইথটা মাপছি। ধরেন এখন অনেকেই প্রশ্ন করে যে, এখন তো আমরা সাইক্লিং সমাজ অনেক শিক্ষিত হয়ে গেছি, আগে এত কিছু বুঝতাম না, এখন অনেক কিছু বুঝি। অনেকেই প্রশ্ন করে যে ভাই এটার রিমের ইন্টারনাল উইথ কত, এটা টায়ার সহ এটার এক্সটার্নাল উইথ কত, টায়ারের এয়ার প্রেশার সহ এক্সটার্নাল উইথ কত। সো এই জিনিসটা আমি মেজার করে যেটা দেখলাম, আমি খুবই আশাবাদী ছিলাম যে এই রিমটা আমি যখন এই বাইকটা যখন আমি অর্ডার করি, বাইকটা দেখার সময় মানে ছবিতে দেখার সময় আমার কাছে মনে হয়েছে রিমটা অনেকটা ফুলা বা অনেকটা ইন্টারনাল বেশি, মানে একটু মোটা। সো খুবই ভালো লাগে দেখতে। আপনারা দেখতেছেন ভিডিওতে, আপনারা কিন্তু দেখে এরকমই মনে হচ্ছেন যে রিমটা সুন্দর লাগে না। দেখেন তো, একটা
কম্প্যাক্ট একটা রিম, অনেক সুন্দর একটা রিম। সো এই রিমটার আমি এক্সপেক্ট করছিলাম যে রিমটার ইন্টারনাল উইথ মেবি 20 or 22 mm ইন্টারনাল উইথ থাকবে। সো 20 or 28 mm 22 mm যদি ইন্টারনাল উইথ থাকে তাইলে আমি এটাতে ভালো একটা রাইড ফিল পাবো এই আর কি। সো ওইরকম চিন্তা ভাবনা ছিল। সো এখন আমি যেটা দেখলাম যে আমি মাপার পরে দেখলাম যে এটা ইন্টারনাল উইথ অনলি 17 mm এটার ইন্টারনাল উইথ রিমের। আর এটার আমি 90 PSI এয়ার প্রেশারে এটার টায়ারের এক্সটার্নাল উইথ আমি মাপছি। যে এয়ার প্রেশারে আমি রেগুলার চালাই 90 PSI। এয়ার প্রেশারে 90 PSI কেন চালাই সেটা হচ্ছে আমার হাইট এবং ওয়েট অনুযায়ী যে এয়ার প্রেশারটা আসে আমি ওইটা হচ্ছে 90 PSI আমি পিছনের চাকায় দিই, সামনের চাকায় 85 PSI দিই। সো এই এক্সটার্নাল এয়ার প্রেশার সহ টায়ারের এক্সটার্নাল উইথ আসছে 27 mm। সো দেখেন এই টায়ারটা এখানে যেটা ব্যবহার করছে এটা হচ্ছে একটা CST টায়ার। CST টায়ারটা কিন্তু এখানে লেখা আছে 28 mm এর একটা টায়ার। সো 28 mm এর একটা টায়ার হওয়া সত্ত্বেও এটাতে 90 PSI এয়ার প্রেশারে এটা এক্সটার্নাল উইথ 27 mm কেন আসলো? এখন আমার কাছে দুইটা কারণ মনে হইতে পারে। এক হইছে এটা রিমের ইন্টারনাল উইথ যেহেতু 17 mm তার মানে একটু কম, সেই জন্য হয়তোবা এটা স্পেস পায় নাই, এই কারণে অতটা ফুলে নাই। আর আরেকটা কারণ হইতে পারে যে চাইনিজ জিনিসের তো আসলে যেটা ভালো যেটা মানে ওদের তো কোনো ভেরিয়েশন নাই। ধরেন হয়তো ওরা 28 mm লেখা দিছে টায়ারে, হইতে পারে এটা 25 mm এর একটা টায়ার, এরকম হইতে পারে। যদি 25 mm এর টায়ার হয় তাহলে এয়ার প্রেশার দেওয়ার পরে 27 mm হবে, এটা মাইনা নেওয়া যায়। কারণ এয়ার প্রেশারের পর টায়ার তো অবশ্যই ফুলবে, তাই না? এটা আমরা সবাই বুঝি। কিন্তু এয়ার প্রেশার দেওয়ার পরও যদি টায়ারের ধরেন এটাতে যে মার্ক করা যে নাম্বারটা দেওয়া আছে 28 mm এটাও যদি না আসে তাইলে তো জিনিসটা কনফিউজে পড়ি। সো এই জিনিসটা আমি বুঝতেছি না, এটা কি আসলে 28 mm এর টায়ার? কিন্তু টায়ারে কিন্তু লেখা আছে 28 mm, ঠিক আছে, টায়ারে কিন্তু লেখা আছে 28 mm, কিন্তু 90 PSI এয়ার প্রেশারে এটা আসতেছে হচ্ছে আপনার 27 mm। আর ইন্টারনাল উইথ হচ্ছে আপনার 17 mm মানে 17 mm। এ হচ্ছে বিষয়টা, অনেকে এই বিষয়টা আপনারা জানতে চান, ভিডিওতে আমি এটা ক্লিয়ার করে দিলাম। সো পুরা ওভারঅল বাইকটা যদি আমি বলি, এখনও যদি আমি আপনাকে আরেকটা কথা বলি যে এই যে আমি আপনার ইন্টারনাল উইথ বললাম 17 mm, এক্সটার্নাল উইথ এয়ার প্রেশার সহ টায়ারের বললাম যে 27 mm, এতে কি মানে খুব খারাপ হয়ে গেল জিনিসটা? রাইড ফিল কি খুবই খারাপ হয়ে গেল? আমি কি তাইলে মানে লস খাইলাম, চালায় মজা পাইতেছি না? বিষয়টা মোটো এরকম না। ধরেন আমি যদি এই বাইকটার 3টা জিনিস আমার মাথা থেকে ফালাই দেই, আমি এই বাইকটার তো এই পর্যন্ত খারাপ কিছুই বলি নাই। আমি যা বলতেছি শুধু বাইকটার সম্বন্ধে কথা বলে যেতেছি, কম্পোনেন্ট সম্বন্ধে কথা বলে যেতেছি, রাইড ফিল সম্বন্ধে কথা বলে যেতেছি। মানে এগুলো কিন্তু সবগুলাই বাইকটার পজিটিভ দিক বয়, ঠিক আছে? পজিটিভ দিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সো এই বাইকটার নেগেটিভ দিক হচ্ছে 3টা। এই 3টা জিনিস যদি আমি মাথা থেকে ফালাই দেই তাহলে এই বাইকটা হচ্ছে এই দামে 65,000 টাকায় বেস্ট একটা বাইক। বেস্ট মানে বেস্ট কেমন আমি আপনাকে বলি। 1 নাম্বার সেটা হচ্ছে এটার ওয়েট। এটা যেহেতু পুরোটা অ্যালুমিনিয়ামের একটা বাইক, একদম ফর্ক সহ, ফর্ক ফ্রেম, হুইল সেট, একদম টোটাল বাইকটাই অ্যালয়ের একটা বাইক। আবার হচ্ছে ডিস্ক ব্রেক দিয়ে আসছে, এবং ডিস্ক ব্রেক দেওয়ার আসার কারণে রোটরের ওজন আছে, ব্রেক ক্লিপারের ওজন আছে, এবং হচ্ছে এটাতে যে হাব ব্যবহার করছে এই হাবেরও কিন্তু একটা ওজন থাকে। ধরেন রিম ব্রেকে আমরা যে হাবগুলো চালাই ওই হাবগুলো কিন্তু এত মোটা হয় না, ঠিক আছে? এই হাবগুলোর ওজন বাড়ার কারণ হচ্ছে হাবগুলো একটু মোটা হয়, এবং এটাতে এই যে আপনার বোল্ট লাগানোর জন্য আলাদা একটা জায়গা পোষণ রাখতে হয় যেখানে বোল্ট ফিটিং। তো এইগুলো মেকানিজম সব কিছু মিলায় হচ্ছে রিম ব্রেকের বাইকগুলো এমনিতে ওয়েট একটু বেশি হয়। সো যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই বাইকটা 11 কেজির একটা বাইক, সাব 11 কেজি, প্যাডেল সহ, উইথাউট প্যাডেল আরও কম। সো প্যাডেল সহ 11 কেজি। সো 11 কেজি বাইকটা আপনি যদি মাথায় নেন যে না আমার কাছে ওয়েট কোনো ম্যাটার করে না, তাহলে বাইকটা আপনার জন্য একটা বেস্ট বাইক। রিমের যে বিষয়টা বললাম যে ইন্টারনাল উইথ 17 mm, এখন আপনি যদি রিমের উইথ নিয়ে আপনার খুব প্যারা, ধরেন আপনি রিমের উইথনেস নিয়ে আপনি খুবই চিন্তিত, এটা ভালো খারাপ এটা সেটা, এটা নিয়ে যদি আপনার পুরা সাইক্লিং বিষয়টা যদি এটার জন্য আপনার আটকায় যায় তাইলে বলবো যে আপনি এই সাইকেলটা আপনার জন্য না, ঠিক আছে? ওইটা যদি 11 কেজি আপনি মানায় নিতে না পারেন তাইলে বলবো এটা আপনার জন্য না, ঠিক আছে? আর
আরেকটা যেটা সেটা হচ্ছে এটা যে হেডসেটটা, এই হেডসেটটা হচ্ছে আপনার কিছুদিন নতুন বাইক কেনার পরে ধরেন 5 থেকে 7 বার হচ্ছে এটা টাইট দিতে হবে। 5 থেকে 7 বার আমি কেন বললাম, ধরেন যেদিন সাইকেল কিনলেন আপনি 20-25 কিলো চালাইলেন, দেখবেন যে ফ্রন্টে ব্রেকটা ধরলে হচ্ছে আপনার গলাটা একটু নড়ে। সো আপনি একদিন টাইট দিলেন, টাইট দেওয়ার পর আবার কিছুদিন চালাবেন, চালানোর পর দেখবেন যে আবার মানে লুজ লাগে, আবার একটু টাইট এরকম 4-5 বার যখন টাইট দিবেন তখন হচ্ছে আমার কিন্তু এখন বসে গেছে, এখন কিন্তু আমার আর গলা লড়ে না। আমি 4-5 বারের মতো টাইট দিছি, টাইট দেওয়ার পরে এখন এটা আর মানে নড়তেছে না, এখন যেভাবে আছে একদম স্টেবল আছে, এখন খুবই 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 ভালো এই আর কি। সো এই বাইকটার ওভারঅল সব কথায় আমি ভালো দিক খারাপ দিক সব দিক আপনাদের কাছে আমি বললাম, সব কিছু আপনাদের সাথে উপস্থাপন করলাম। লাস্ট যে কথাটা আমি আপনাদের সাথে বলতে চাই সেটা হচ্ছে এই বাইকটা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে 65,000 টাকা দিতে হবে, এবং এটা আপনি প্রি অর্ডার নিতে পারবেন, কিছু টাকা অ্যাডভান্স করে বাইক নেওয়ার সময় কিছু টাকা দিতে পারবেন যে কোনো বাইক শপ থেকে। তবে আমি যেটা নিচ্ছি আমি আগেও বলছি সাব্বির ভাইয়ের কাছ থেকে নিচ্ছি, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে এই বাইকটা রাইড ফিল ভালো, এবং আপনি যদি কখনো এর চাইতে এই রেঞ্জের বাইকের চাইতে ভালো বাইক না চালায় থাকেন, ধরেন আপনি এর চেয়ে ভালো বাইকে আপনি চালায়েন নাই, আপনি একটা রিম ব্রেকের 80 স্পিডের গ্রুপ সেটের একটা বাইক চালাইছেন, অথবা আপনি 9 স্পিডের গ্রুপ সেটের একটা বাইক চালাইছেন, ঠিক আছে? সো আপনি রিম ব্রেকের বাইক চালাইছেন, তো ওই বাইকগুলো আপনি চালানোর যে আপনার অভিজ্ঞতা, ওই বাইকগুলো অভিজ্ঞতা ছেড়েও যদি আপনি এই বাইকটাতে কনভার্ট হন, তখন এই বাইকটা থেকে যে রাইড ফিলটা আপনি পাবেন, এক কথায় অসাধারণ একটা রাইড ফিল পাবেন। আমি এই বাইকটা আগেও বলছি, আমার কাছ থেকে এ পর্যন্ত যারাই নিছে বাইক একটু দেন চালায় আমাকে একটাই কথা বলছে যে ভাই অসাধারণ রাইড ফিল, খুবই স্মুথ। সো আমি তো চালাইতেই আসছি, আমি তো বলতেই আসছি খুবই স্মুথ, এটা রিজিডিটি অনেক বেশি, রাইড ফিল খুবই ভালো, রেসপন্স অনেক ভালো, যেহেতু ফ্রেম অনেক শক্ত, সব কিছু মিলা বাইকটা ভালোই। যদি আপনার বাজার থাকে 65,000 টাকার আশেপাশে, এবং আপনার যদি একটা রোড বাইকের দরকার হয়, এবং 11 স্পিডের একটা হাইড্রোলিক গ্রুপ সেট দিয়ে আপনি একটা রোড বাইক পাইতেছেন এই দামে, সো আর দেরি কেন, আপনি চিন্তা ভাবনা করেন, দেখেন নিতে পারেন কিনা। যদি নিতে পারেন খুবই ভালো হয়, খুবই ভালো, 100% রেকমেন্ডেড থাকলো আপনাদের জন্য। যারা চিন্তা করতেছেন রোড বাইক নেবেন, হাইড্রোলিক গ্রুপ সেটে একটা রোড বাইক পাইতেছেন 11 স্পিড দিয়ে মাত্র 65,000 টাকায়। সো যারা রোড বাইকে আগ্রহী তারা অবশ্যই নিতে পারেন বাইকটা। এই পর্যন্তই ছিল ভিডিওটা। আসসালামু আলাইকুম। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।